আইএমএফ তো বাকি কিস্তি যেটা 5 আর 6 বোধহয় কিস্তিটা তারা স্টপ করেছে, কিন্তু তারা নতুন করে কিন্তু বাংলাদেশ প্রায় 5 বিলিয়ন চেয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত এটা কোনো সিগন্যাল দেয়নি। তারা যদি সিগন্যাল না দেয় তাহলে কিন্তু অন্য অন্য যে আমাদের কান্ট্রি আছে, ডোনার কান্ট্রি বা ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, তারাও কিন্তু এগিয়ে আসবে না। যে আইএমএফ এর এইটা তারা সামলাতে পারছে না, সুতরাং তারা এই রিস্কে তারা আসবে না। তাহলে বাংলাদেশ তো এক ধরনের কঠিন একটা চাপের মুখে অপেক্ষা করছে। কিন্তু আমাদের তো একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দেশীয় বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ নাই। আমাদের বিশেষ করে এই এক্সপোর্টের ইয়ে কমে গেছে, গতি কমে গেছে। একটা মাত্র আপনি বলতে পারেন যে রেমিটেন্সটা কোনটা চলছে, আদারওয়াইজ আমাদের সবগুলো সূচক কিন্তু অত্যন্ত চাপের মুখে আছে। সেই জায়গায় এই যে 25 সালে যে ঘটনাটা ঘটলো, এটি কিন্তু কোনোভাবে অর্থনীতির সঠিক মানে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। এটা যে আমাদের অর্থনীতি ওই সময়কার অবস্থায় এত মানে যেটা ফ্লাইট হতে পারে, ক্যাপিটাল ফ্লাইট হতে পারে, সে জায়গায় কিন্তু আমার মনে হয় যে এটা এখন যেটা প্রয়োজন আমি মনে করি যে এটা একটা শ্বেতপত্র তৈরি করা উচিত, এবং তাদের কাছে টাকা মানে ওখানে ডলার গেল ওখানে সেটা আইডেন্টিফাই করা উচিত এবং আইনের আওতায় আনা হচ্ছে। তারা খুব দ্রুত ওই 15-16 বছরের কত পাচার হয়েছে খুব দ্রুত একটা হিসাব, $234 বিলিয়ন দ্রুত একটা হিসাব দিয়ে দিল, ঠিক আছে। কিন্তু এই 18 মাসের হিসাব দিতে তো 10 দিনও লাগার কথা না। তারা একটা 10টা হিসাব দিয়ে যে কি পরিমাণ টাকা এই এই 1.5 বছরে চলে গেল। সুইস ব্যাংকের বিষয়টি বেশ আলোচনায় এলো। আমরা জানি কম বেশি সারা বছরই তো বা অন্যান্য বছর সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে থাকে, কিন্তু এইবারের এই অর্থ পাচারের বিষয়টি এত বেশি আলোচনা কেন হচ্ছে চারদিক থেকে, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ যে এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আপনি আজকের আলোচনা শুরু করছেন। সেটি হচ্ছে যে এটি যে রিপোর্টটা এসছে সুইস ন্যাশনাল ব্যাংকের যে রিপোর্টটা, এটি কিন্তু 2025 সালে। 2025 সালে আমাদের দেশে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ছিল এবং সে সময় পুরোপুরি ভাবে একটু রেস্ট্রিক্টেড ছিল সবকিছুতে, এবং তারা কিন্তু বলেছে যে 1 পয়সা পাচার হবে না এখন থেকে। এবং পাচারের ব্যাপারে তারা যথেষ্ট রকম সতর্ক ছিল আর কি। কিন্তু আমরা দেখলাম যে এইটা এবারকার যে তথ্যটা, এটা ব্যক্তি পর্যায়ের চেয়েও সবচেয়ে হলো ব্যাংকগুলো কিংবা প্রাতিষ্ঠানিক কিন্তু এই অর্থগুলো চলে গেছে, যেটাকে আমরা বলি ইকোনমিক্স এর ভাষায় ক্যাপিটাল ফ্লাইট। তাহলে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থাটা, সেই অবস্থায় ক্যাপিটাল ফ্লাইট হওয়াটা এটা কোনোভাবেই কিন্তু স্বস্তির খবর না। সুতরাং কেন হলো সেটা তো সাধারণত সুইস ব্যাংকে অর্থ রাখে কারা, বৈধ বা অবৈধ পথেও কিন্তু অর্থ রাখে। সেখানে যদি আপনি বললেন পাচারের এই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং নানান ধরনের এখানে স্পেকুলেশন হতে পারে যে এটা কিভাবে গেল, কিন্তু আমরা কিন্তু নানান ধরনের খবর পাই যে এই ব্যক্তি, এই উপদেষ্টা, এই ব্যবসায়ী তারা টাকা পাচার করেছে। সুতরাং এই জায়গাগুলোতে যদি আমরা লিঙ্ক খুঁজি তাহলে তাহলে যা বোঝা যাচ্ছে যে কিছু পাচার তাহলে 25 সালে হয়েছে, এবং সেটি কিভাবে হলো আমরা কিন্তু জানতে পারছি না। গতকাল আমি যেটা মিডিয়াতে দেখলাম, কিছু কিছু প্রাইভেট ব্যাংকের নির্বাহীর এক্সিকিউটিভরা কিছু ক্লারিফিকেশন দিচ্ছে, কিন্তু এই ক্লারিফিকেশনটা আমাদের কাছে ততটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। কারণ যে আমরা অতীতে দেখেছি যে এই ব্যাংকগুলো বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে প্রচুর টাকা কিন্তু তারা বিদেশে পাচার করে। সেই জায়গাগুলোতে যদি হয় তাহলে এখন যে জিনিসটা হয়েছে তাহলে সেটা চলমান আছে, এবং সেটি কিন্তু আবারও তাদের মাধ্যমে কিন্তু এই ক্যাপিটালটা ফ্লাইট হয়েছে। সুতরাং সেটি কোনোভাবে অর্থনীতির জন্য ভালো না। আর এইটার পাশাপাশি আমি মনে করি আরো যে 10-12টা দেশ বা 6-7টা মোটা থাকে 6-7টা দেশে যে আমাদের দেশ থেকে টাকা পাচার হয়, সেই জায়গাগুলো কিন্তু এখন আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে সেখানেও এই ধরনের কোন অ্যামাউন্ট চলে গেছে কিনা। অন্যান্য স্থানীয় নিশ্চয় টাকা পাচার হয়েছে, যেটি এখন জানা যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, ডক্টর ইউনূস সরকারের সময়। কিন্তু আপনি বলছেন যে অর্থনীতির জন্য বিপর্যয়কর এই 2025-এ যে পরিমাণ টাকা পাচার হয়েছে, তো টাকা তো এর আগেও পাচার হয়েছে, আওয়ামী সরকারের সময় বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, তার আগেও হয়তো হয়েছে। কিন্তু আপনি এটিকে কেন বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন যে অর্থনীতির জন্য বিপর্যয়কর? বিপর্যয় হয়ে থাকে তো আগেগুলোও বিপর্যয়কর ছিল অর্থনীতি। আগের গুলোতে কিন্তু অর্থনীতিটা চলমান ছিল,
ঠিক আছে, এটা এটা কখনোই ভালো না এটা। কিন্তু অর্থনীতি চলমান ছিল, অর্থনীতির অন্যান্য সূচকগুলো কিন্তু এতটা স্থবির হয়নি। সুতরাং সে কারণে এটি আলোচনাটা এরকম হয়নি। তারপরে কিন্তু আমরা মিডিয়াতে বলেছি যে যেমন প্রায় 100টা দেশের মতন কিন্তু দেশের সঙ্গে এই সুইস ব্যাংকের কিন্তু একটা মানে তথ্য আদান প্রদানের একটা এগ্রিমেন্ট আছে। সুতরাং বাংলাদেশ কিন্তু সে জায়গা থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য নাই যে বাংলাদেশ এই কাজটা করেছে। এখন যে অর্থটা পাচার হয় বা হচ্ছে, সেটাকে যতই আমি বড় গলায় বলি না কেন আমি টাকা পাচার আবার রোধ করবো, রোধ হয়তো করতে পারে কিন্তু ফিরাই আনতে পারবে না। এটা পারবে মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেদিক থেকে যে এখন যে অর্থনীতির অবস্থা, ব্যাংকগুলোতে টাকা নেই, ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে না, সেখানে বিদেশে অলস মানে ক্যাপিটালটা অলস করছে কিন্তু কম সুদে কিন্তু তারা ইনভেস্ট করছে। তার চেয়ে বড় কথা যেটা যে ক্যাপিটালটাকে নিয়ে যাওয়া হলো, তারা কি আসলে স্বচ্ছতার পরিচয় স্বচ্ছভাবে গিয়েছে নাকি অন্য কোনো ভাবে গিয়েছে, সেটার একটা ক্লারিফিকেশন এখন কিন্তু জনগণ প্রত্যাশা করে। সুতরাং আমি একটা কথা কিন্তু বলেছি, যেটা হচ্ছে যে অনেক গবেষণা প্রতিষ্ঠান সব সময় কিন্তু এই জিনিসগুলোকে মনিটর করে কথা বলে। এবং দেখেন আপনার মনে আছে বোধহয় যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে একটা গ্রুপকে শ্বেতপত্র তৈরি করতে দেয়, এবং এত দ্রুত সময়ে 3 মাসের একটু বেশি, 36 দিন বোধহয় এরকমটা বা 34 দিনের মধ্যে কিন্তু একটা বিশাল তারা শ্বেতপত্র জমা দেয়। তাহলে আমি বলবো এখানে যে 18 মাসে যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আমরা এখন মানে বুঝতে পারছি। তথ্য আসতেছে, সত্য মিথ্যা যাচাই বাছাই করার দায়িত্ব তো কর্তৃপক্ষের। সেই জায়গাটাই কেন হচ্ছে না সেটাও কথা। এবং বিশেষ করে যেটা আমি বললাম যে এই গবেষণা প্রতিষ্ঠানগুলো কেন এটাতে নজর দিচ্ছে না, এবং এবং ইভেন টিআইবিও কিন্তু কোনো তথ্য আমি জানি না, আমি আপনার চোখে পড়ছে কিনা আমি কিন্তু দেখি নাই টিআইবি কোনো ক্লারিফিকেশন দিয়েছে এবং অন্যান্য যারা আছে তারা দিয়েছে। সুতরাং এই জায়গাতেই উদ্বিগ্নের বিষয়। আর এসব আমি বাদিয়ে দিলাম, কিন্তু অর্থনীতির যে অবস্থা, সেই অর্থনীতির অবস্থাতে এটা কিন্তু যায় না। সুতরাং সে কারণে এত বেশি আলোচিত হচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনূস সরকারের সময় অর্থনীতি যে স্থবির অবস্থায় ছিল, দেশে বিদেশি বিনিয়োগ হচ্ছিল না, তার মধ্য দিয়ে অর্থ যে পরিমাণ পাচার হয়েছে সেটি আহ অর্থনীতির জন্য বিপর্যয় এই কারণে। অবশ্যই বিপরীত। আমাদের একটা অর্থনীতি বড় হোক, কিন্তু আমাদের তো একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দেশীয় বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ নাই। আমাদের বিশেষ করে এই এক্সপোর্টের ইয়ে কমে গেছে, গতি কমে গেছে। একটা মাত্র আপনি বলতে পারেন যে রেমিটেন্সটা পুরোটা চলছে, আদারওয়াইজ আমাদের সবগুলো সূচক কিন্তু অত্যন্ত চাপের মুখে আছে। সেই জায়গায় এই যে 25 সালে যে ঘটনাটা ঘটলো, এটি কিন্তু কোনোভাবে অর্থনীতি সঠিক মানে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না এটা, যে আমাদের অর্থনীতি ওই সময়কার অবস্থায় এত মানে যেটা ফ্লাইট হতে পারে, ক্যাপিটাল ফ্লাইট হতে পারে সে জায়গায়। কিন্তু আমার মনে হয় যে এটা এখন যেটা প্রয়োজন আমি মনে করি যে এটা একটা শ্বেতপত্র তৈরি করা উচিত, এবং তাদের কাছে টাকা মানে ওখানে ডলার গেল ওখানে, সেটা আইডেন্টিফাই করা উচিত এবং আইনের আওতায় আনা উচিত। আপনি বলছেন শ্বেতপত্র প্রণয়ন করা উচিত, শ্বেতপত্র প্রণয়ন করলেই কি সবকিছু হয়ে যায়? ধরুন ঢাকা শ্বেতপত্র প্রণয়ন করা আমাদের কাছে ক্লিয়ার হবে, না অন্তত আমাদের কাছে ক্লিয়ার হবে যে কোন ব্যাংকগুলো পাঠাচ্ছে, কোন প্রতিষ্ঠান যাচ্ছে। এবং দেখেন ইন্ডিভিজুয়াল কিন্তু এই প্রতিষ্ঠানের মাধ্যমেও কিন্তু তারা ক্যাপিটাল ফ্লাইট করতে পারে। সুতরাং নানান যোগ সাদৃশ্য কিন্তু করতে পারে। সেই জায়গাগুলোতে তো আমাদের স্পষ্ট হতে হবে, কারণ এই অর্থনীতির এই অবস্থায় এটা আমাদের জন্য নিশ্চয়ই এটাকে গুরুত্ব দেওয়া উচিত, এবং অথরিটি পর্যায়ে এটা গুরুত্ব দেওয়া উচিত যে কেন এই 25 সালে এই ঘটনা ঘটলো। একটা বিশাল 4,000 কোটি টাকা অ্যাড হয়েছে, 4,000 কোটি টাকা অঙ্কে আর কি। সেখানে 21 সালে নানান ধরনের ব্যাখ্যা কিন্তু আছে। আপনি 21 সালের কথা বলতেছেন, 21 সালের যে সুইস ব্যাংকগুলোতে বেশি অর্থ চলে গেছিল তার কিন্তু ব্যাখ্যা ছিল, কিন্তু এবারকার কোনো ব্যাখ্যা পাচ্ছি না। যদি ব্যাখ্যাই হয়ে থাকে এটা অর্থনীতি ভালো থাকার ব্যাখ্যা, কিন্তু অর্থনীতি এরকম অবস্থায় থেকে এই ধরনের ব্যাখ্যা কিন্তু আমরা যেটা এখন এলসির কথা বলে, যে এলসি কে সেটেলমেন্টের জন্য বা গ্লোবাল যে ট্রেজারি ম্যানেজমেন্ট এইসবের কারণে নাকি কিছু টাকা ব্যাংকগুলো বাইরে রেখেছে, কিন্তু সেই জায়গাগুলোতে তো সেই আমাদের কোনো উন্নতি হয়নি অর্থনীতিতে। তো সেই জায়গায় আমরা কেন এটা বিশ্বাস করতে যাব যে এই বিদেশি বাণিজ্যের ক্ষেত্রে এটা আমরা বাইরে রাখতে হয়েছে। আপনার ধারণা কি পরিমাণ অর্থ, আপনি অন্যান্য দেশের কথা বলছিলেন যে বিশ্বের 10টি দেশ বা বিশেষ করে 6
থেকে 7টি দেশে অর্থ পাচার হয়ে থাকে বাংলাদেশের মতন রাষ্ট্রগুলো থেকে। সুইস ব্যাংকে 2024-এর তুলনায় 4,000 কোটি টাকা বেশি জমা পড়েছে যদি জানা যাচ্ছে, মানে অর্থাৎ বছর শেষে 2025-এ 12,000 কোটি টাকা, প্রায় 12,000 কোটি টাকা জমা আছে বাংলাদেশিদের, সেটি বৈধ পথে কিংবা অবৈধ যেভাবে করে দেখেন আমরা, 12,000 কোটি টাকা। তাহলে শুধু সুইস ব্যাংকে যদি এই পরিমাণ অর্থ গচ্ছিত হয়ে থাকে, তাহলে সারা দেশ থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে কি পরিমাণ অর্থ পাচার হতে পারে? প্রশ্ন আমি বলি যে ওইটাই একটা দেশের ব্যাংকে যদি এত হতে পারে, আরো 7টা এখানে আপনি 7 দিয়ে যোগ দেন, মোটা দাগে বললাম 7 গুণ নেন আপনি, তাহলে কিরকম একটা অ্যামাউন্ট, 7 12 না 428,000 কোটি টাকা হতে পারে। যেমন আপনার কানাডা বলেন, আমেরিকা বলেন, আপনার ব্রিটেন বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, এইসব কান্ট্রি হলো মোটা দাগে। এইসব কান্ট্রিতে চলে যেতে পারে এরকম, যদি অর্ধেক হবে তাহলে আরো একটা বিশাল অঙ্ক কিন্তু এর সঙ্গে যুক্ত হবে। সুতরাং এটা কিন্তু চারটি এখানে কথা না। আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমরা যথেষ্ট রকম চেষ্টা করতেছি, নানান দিকে আমরা সংস্কার করতেছি, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা আমি জানি না বর্তমান সরকারের আহসান মন্ত্রী যে গভর্নর ছিল, উনি তো অনেক কিছু কথা বলেছে, ওনার কথায় তো আমরা আস্থা ফিরে পাইছি যে হয়তো এবার কিছু হবে দেশে, কিন্তু তার তো কোন রকম সিমটম পেলাম না আমরা। আপনি বলছেন শ্বেতপত্র প্রণয়ন করার কথা, অথবা ডক্টর ইউনূস সরকারের যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, উপদেষ্টা থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে অভিযোগগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কেন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তদন্তর ক্ষেত্রে, অথবা শ্বেতপত্র প্রণয়ন করা যেভাবে বলে না কেন, অথবা আর্থিক যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন তারাও বা এই বিষয়ে কেন কোনো ধরনের উদ্যোগী ভূমিকা পালন করছে না? ইউনূস সরকারের বিভিন্ন, হ্যাঁ এটা তো আপনি বোঝাই যাচ্ছে যে এটা এক ধরনের একটা, মানে কি বলবো, সিন্ডিকেটের মতনই একটা নেটের মতন আমি মনে করি, যে তাদের মধ্যে কোনো সব আছে, কিন্তু এই কথাগুলো তো আসতেছে। সুতরাং আপনি যে আলোচনাগুলো, সমালোচনাগুলো বা এই যে সন্দেহগুলো যে যেভাবে বাতাসে ঘুরতেছে, এটার দায়িত্ব হলো কর্তৃপক্ষের দায়িত্ব এগুলোকে ইয়ে করা, মানে মিনিমাইজ করা। সেই জায়গাতে আমরা কোনো ধরনের তাদের তৎপরতা আমরা লক্ষ্য করছি না। সুতরাং এত বড় একটি ঘটনা যে 1 বছরের মধ্যে 42-42% অর্থ ওখানে বেড়েছে, সেটা কিভাবে, আমাদের নিজের দেশের অর্থনীতির অবস্থা ভালো না, সেখানে অন্য অর্থনীতি আর কি ভালো করার জন্য আমি টাকা ঘরে রাখলাম, তাই এটা তো কোনোভাবে আপনি ভালো চোখে দেখার কোনো সুযোগ নেই এখানে। সুতরাং আরেকটা জিনিস যেটা বললেন, যে অবশ্যই এটা যদি, আমার মনে হয় কিছুদিন পর এটা নিয়ে কথা বলবেই, কর্তৃপক্ষ কথা বলবে, কারণ যেভাবে আলোচনা হচ্ছে সেই দিক থেকে আরো অবশ্যই যেসব ব্যাংক বলেছে যে আমরা এই পারপাসে রেখেছি, কতটুকু রাখছে, কেন আমরা আগে জানলাম না, রিপোর্ট বের হওয়ার পরে আমরা জানলাম কেন, এটা তো প্রশ্ন আমার। সুতরাং আগে ডলার নাই, কিন্তু তার থেকে ডলার বাইরে নিয়ে গেছে। সুতরাং এই জিনিসগুলো আমি তো এখন ক্লিয়ার না। আপনি তো অবশ্যই বললেন যে তাহলে অন্য জায়গায় একটু বেশি হতে পারে, আপনি দুবাই বলেন বা কানাডা বলেন বা আমেরিকার চেয়ে তো আরো বেশি হতে পারে, সে জায়গাগুলো তো আমি জানি না। সুতরাং এটা আমার মনে হয় যে সুইস ব্যাংক যেহেতু প্রত্যেক বছর রিপোর্ট দেয় যে কার কার টাকা আছে, কত টাকা আছে, সুতরাং আমরা কেন পারি না যে আমাদের কার কত টাকা বাইরে চলে গেল বা ভিতরে কত টাকা আছে, এটা তো অন্তত মোটা দাগে তো আমরা আশা করতে পারি। আমি আরেকটা প্রশ্ন, যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো, তারাও এই বিষয়ে আমরা দেখছি যে আপনি নাম উল্লেখ করলেন কিছু, তারা কেন এই বিষয়ে মুখে কোনো পেরে বসে আছে? কানেকশনটি কোথায়? আপনি বলছেন নেটওয়ার্ক, তারা খুব দ্রুত ওই 15-16 বছরের কত পাচার হয়েছে, খুব দ্রুত একটা হিসাব, $234 বিলিয়ন দ্রুত একটা হিসাব দিয়ে দিল, ঠিক আছে, কিন্তু এই 18 মাসের হিসাব দিতে তো 10 দিনও লাগার কথা না। তারা একটা 10 হিসাব দিয়ে যে কি পরিমাণ টাকা এই 1.5 বছরে চলে গেল। সুতরাং সেখানে তো সন্দেহের বিষয়, জনগণ তো ওই কথাই বলে, আমরা ছোটখাটো, আমরা একটু স্বল্প ইকোনমিক জানি, আমাদের রাস্তাঘাটে জিজ্ঞাসা করে যে ভাই কি ঘটনা, কি। এবং আপনি শুরুতেই বলছেন যে অর্থনীতির জন্য এটি বিপর্যয়কর, যেহেতু তখন টাকার ফ্লো ছিল না, কিংবা দেশি বিদেশি বিনিয়োগ বন্ধ ছিল। সেই বিপর্যয়ের চিত্রটি কেমন হতে পারে, বা এর প্রভাবটি এখন অর্থনীতি কিভাবে ফেলছে? এটা কিভাবে ফেলছে আপনি দেখেন তো, সরকার যে বাজেট দিয়েছে এবার, সেই বাজেটে বিশাল অঙ্কের একটা ইয়ে দিয়েছে, কি বলে, রেভিনিউ দিয়েছে। সেই রেভিনিউ আমাদের ইন্ডিয়ার কোনো সক্ষমতা নাই। এটার দিকে আপনি দেখেন সক্ষমতা, সেটা একটা দারুণ একটা চাপে থাকবে।
প্লাস যে দেশি বিদেশি যে ঋণের কথা বলা হচ্ছে 2,43,000 কোটি টাকা তারা ম্যানেজ করবে হচ্ছে বিশ্ব ব্যাংক এবং বিদেশি ব্যাংক থেকে। দেশীয় বঙ্গী ব্যাংক যদি থেকে করে তাহলে তো বেসরকারি বিনিয়োগ, যেটা আমার 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 ইকোনমির মধ্যে মোর দেন 80% তারা কন্ট্রিবিউট করে এবং সেখানে হলো কর্মসংস্থান হয়। সেই জায়গায় কিন্তু যদি তার সরকারি টাকাটা নিয়ে নেয় তাহলে কিন্তু আর বিনিয়োগের জায়গা থাকে না। আর বিদেশি কথা যেটা বলা হচ্ছে, আমার জানা মতে বিদেশি প্রতিষ্ঠিত এখন পর্যন্ত সেরকম ঋণের ব্যাপারে কোনো সিগন্যাল আছে বলে আমার মনে হয় না। কারণ আইএমএফ যদি আইএমএফ তো বাকি কিস্তি যেটা 5 আর 6 বোধ হয় কিস্তিটা তারা স্টপ করেছে, কিন্তু তারা নতুন করে কিন্তু বাংলাদেশ প্রায় 5 বিলিয়ন চেয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত এটা কোনো সিগন্যাল দেয়নি। তারা যদি সিগন্যাল না দেয় তাহলে কিন্তু অন্য অন্য যে আমাদের মানে কি বলবো কান্ট্রি আছে, ডোনার কান্ট্রি বা ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, তারাও কিন্তু এগিয়ে আসবে না। যে আইএমএফ এর এইটা তারা সামলাতে পারছে না, সুতরাং তারা এই রিস্কে তারা আসবে না। তাহলে বাংলাদেশ তো এক ধরনের কঠিন একটা চাপের মুখে অপেক্ষা করছে আর কি। আপনি যেটা বললেন এটার সঙ্গে এটাও আমি যোগ দিচ্ছি। ডলার সংকট হতে পারে। এখন শুধুমাত্র সরকার তো ব্যাংকগুলো থেকেও ডলার কিনছে, রেমিটেন্স আসছে, কিন্তু সবচেয়ে আরেকটা দুটো যে সোর্স আছে সেটি হচ্ছে যে ফরেন বিনিয়োগ, যেটা এফডিআই বলি, আর বিদেশি আহ, ঋণ বলি। এই জায়গাগুলোতে তো পজিটিভ। আর কোনো এক্সপোর্টের কথা বলি, এক্সপোর্ট তো গত 4-5 মাস থেকে কিন্তু স্লো। এর কারণ হচ্ছে যে রেসিপ্রোকাল ট্রেড আমেরিকা এবং ইউরোপের যে সমস্যাটা। আবার রিসেন্টলি আরেকটা জিনিস হয়েছে যে বিশেষ করে ট্রাম্প আরেকটা ইম্পোজ করছে প্রায় 10%। আমাদের লেবার ফোর্সের যে বিষয়টা ভায়োলেশন হচ্ছে লেবার ল, সেই দিক থেকে কিন্তু আরো 10% পড়েছে। তো সুতরাং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো দারুণ একটা চাপে আছে। তাহলে পুরো অর্থনীতি তো এগুলোকে নিয়ে,